ওকে, ইন্ট্রোডাকশন টু অল্টারনেটর। আমি একদম বেসিক ব্যাপারটা, মানে যতটা সম্ভব টেকনিক্যাল বা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন বাদ দিয়ে একদম বেসিক ব্যাপারটা যে কিভাবে কাজ করে কনসেপ্টটা, সেইটা বলার আমি চেষ্টা করব, যাতে একেবারে লেম্যান টার্মসে খুব সহজে, যাতে যাদের খুব একটা আইডিয়া নেই বা ইলেকট্রিক্যাল বা নন ইলেকট্রিক্যাল সবার জন্য সুবিধা হয়, সেরকমভাবে আমি ব্যাপারটা বলার চেষ্টা করছি। তো এটার জন্য যেটুকু একটু আগের জিনিস লাগবে সেইটা বলি। এক নম্বর হচ্ছে যে অলরেডি ডিসি জেনারেটর ব্যাপারটা লাগবে, একটু জানতে হবে। তো যদি কারো জানা আছে, আশা করা যায় সবার, না হলে দরকার হলে ডিসি জেনারেটরটা একটু দেখে নিতে হবে আরেকবার। আর হচ্ছে ফরমেশন অফ পোল যেটা আছে একটা ভিডিওতে, সেটাও দরকার পড়বে। এবার এইটা বলতে গেলে একটু বলি অল্টারনেটর জিনিসটা কি। অল্টারনেটর জিনিসটা যদি ডেফিনেশন বলতে যাই, তাহলে বলবো যে এটা একটা মেশিন যেটা মেকানিক্যাল এনার্জি থেকে থ্রি ফেজ এসি পাওয়ার তৈরি করে। মানে যেরকমভাবে আমরা ডিসি জেনারেটরের ক্ষেত্রে, মানে অল্টারনেটরটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, আমি অল্টারনেটর না বলে এটাকে আমি এসি জেনারেটরও বলতে পারি। যেমন ডিসি জেনারেটর ছিল, সেটা অল্টারনেটরটা আবার অ্যাকচুয়ালি এসি জেনারেটর। এবার বা এটাকে অনেক সময় সিনক্রোনাস জেনারেটর বলে, সেটা আমরা পরে আসবো। তো এসি জেনারেটর মানে এটা কি করে, এটা মেকানিক্যাল এনার্জি থেকে থ্রি ফেজ জেনারেটরের ডেফিনেশন যা, যে জেনারেটর কি করে, জেনারেটর একটা মেশিন যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা তাহলে জেনারেটর, তাহলে এটাও তাই করে। কিন্তু ডিসি জেনারেটর কি করে, ইন টার্মস অফ ডিসি পাওয়ার, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে দেয় না, ডিসিতে দেয়, মানে দুটো টার্মিনাল প্লাস আর মাইনাস ভোল্ট এরকমভাবে ভোল্টেজটা দেয়। কিন্তু এটা কি করে, এসিতে দেয়, মানে মেকানিক্যাল এনার্জি থেকে এটা কি করে, মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করে থ্রি ফেজ এসিতে, থ্রি ফেজ এসি এইটা করে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি একটা অল্টারনেটর। এবার এই অল্টারনেটরের যদি আমরা বলি, তো এখন আমরা যা পাওয়ার ব্যবহার করি তার বেশিরভাগটাই অল্টারনেটর থেকে আসে। মানে কীরকম, মানে যে কোনো পাওয়ার জেনারেটিং স্টেশন সব জায়গাতেই কিন্তু অল্টারনেটর ইউজ করা হয়। মানে অল্টারনেটর ছাড়া পাওয়ার, যেখানেই পাওয়ার তৈরি হয়, মানে হাইডেল পাওয়ার প্ল্যান্টে টারবাইন ঘুরছে, সেখান থেকে অল্টারনেটর দিয়ে থ্রি ফেজ এসি তৈরি হচ্ছে। আবার যেখানে গ্যাস, স্টিম পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস গ্যাস দিয়ে যেখানে করা হয়, যেরকম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে একটা গ্যাসকে গরম করে সেই গরম গ্যাসটা দিয়ে একটা টারবাইন ঘোরানো হয়, এবং তার ফলে কি হয় না, ইলেকট্রিসিটি তৈরি হয়। কি হয়, সেখানে ডাইরেক্টলি কিন্তু থ্রি ফেজ ইলেকট্রিসিটি তৈরি হয়, এবং জেনারেলি 11 কেভিতে তৈরি হয়, মানে 11,000 ভোল্ট এরকম ভোল্টেজে তৈরি হয়। তারপর ট্রান্সফরমার ইউজ করে, সেগুলো আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে পড়েছি বা জানি, যে ট্রান্সফরমার ইউজ করে সেইটাকে ভোল্টেজটাকে আপ বা ডাউন করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ডিস্ট্রিবিউট করা হয়। তো তাহলে বেসিক্যালি সব জায়গায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে অল্টারনেটর দিয়ে, এবং সেটা হচ্ছে থ্রি ফেজ কারেন্ট তৈরি হয়। এবং অল্টারনেটর বেসিক্যালি তাহলে কি, এটাও কিন্তু কি লতে কাজ করে, সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটারও কিন্তু বেসিকটা হচ্ছে ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরেই এটা কাজ করে। এবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে একটাই কথা বলেছে, যে যদি কোনো কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে ফ্লাক্স কাট হয় বা ফ্লাক্স লিঙ্কেজ হয়, তাহলে কি হয়, যদি সেই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে, তাহলে কন্ডাক্টরটা মুভমেন্ট শুরু হয়। আর অথবা যদি কন্ডাক্টর আমরা মুভমেন্ট করাই বাইরে থেকে, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ ভোল্টেজ তৈরি হয়, ইনডিউসড ভোল্টেজ তৈরি হয়, এবং তার জন্য একটা কারেন্ট ফ্লো করে এক্সটার্নাল সার্কিটে। এইটা বলছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ল। তাহলে এখানেও কি হয়, এখানেও তাহলে বেসিক্যালি দুটো পার্ট থাকে। একটা হচ্ছে আর্মেচার, যেমন ডিসি জেনারেটরে দেখেছি আর্মেচারের মধ্যে একটা কয়েল থাকে, আর্মেচারটা মাঝে ঘুরে, আর বাইরে কি থাকে, স্টেটর থাকে, মানে বাইরে ইয়ক থাকে। কিন্তু এখানে আমরা বলবো যে, এখানে আমরা ওইভাবে বলবো না, এখানে আমরা বলবো দুটো পার্ট থাকে। আমি ছবি একটা রাফ স্কেচ এঁকে রেখেছি। এই যে বাইরে যেটাকে আমরা আগে ইয়ক বলতাম, এইটা হচ্ছে বেসিক্যালি কি, এটা স্টেশনারি পার্ট, মানে এটা মুভমেন্ট হয় না। তো এই বাইরের এই যে, এটা হচ্ছে ল্যামিনেটেড স্টিল দিয়ে তৈরি হয়, ল্যামিনেটেড। আমি ডিটেলস কনস্ট্রাকশনে যাচ্ছি না, এটা যে কোনো জায়গা থেকে বই থেকে পড়ে নেওয়া যাবে। ল্যামিনেটেড সিট স্টিল, এই বাইরের পোর্শনটাকে বলা হয় স্টেটার, কারণ এটা স্টেশনারি, এটা নড়ে না, ঘোরে না।
আর এই যে ভেতরের এই যে পোর্শনটা দেখিয়েছি, এটা গোল একটা ভেবে নিতে পারি এরকমভাবে, এগুলো নেই যদিও। তাহলে এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রোটর, মানে যেটা ভেতরে ঘুরে, মানে ডিসি জেনারেটরে যেটা ঘুরতো ভেতরে সেটাকে আমরা বলতাম আর্মেচার, আর বাইরেটাকে বলতাম ইয়ক। এটার বাইরেটা স্টেশনারি তাই আমরা বলি স্টেটর, আর ভেতরটা ঘুরে তাই ভেতরটাকে বলি রোটেশন হয় বলে রোটর। এবার এখানে একটা পার্থক্য আছে ডিসি জেনারেটরের সাথে। কি পার্থক্য? এখানে রোটরটা হচ্ছে বেসিক্যালি, রোটরের মধ্যে ফিল্ড কয়েলগুলো থাকে বা ফিল্ড ওয়াইন্ডিংটা থাকে। ওখানে আমরা দেখেছিলাম যে পোলগুলো বাইরে, ইয়কটাতে পোলগুলো থাকে ডিসি জেনারেটরে, কিন্তু এর ক্ষেত্রে কি হয়, পোলগুলো ভেতরে আছে, মানে রোটরটাতে আছে, পোলগুলো ঘুরবে। আর বাইরে কি আছে, বাইরে আর্মেচার ওয়াইন্ডিং আছে। এই যে গোল গোল দেখিয়েছি, এগুলো হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচার স্লট, এইগুলোতে ওয়াইন্ডিং করা আছে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি, এইগুলোতে যেটা আছে, এই সমস্তগুলোতেই এইগুলো হচ্ছে বেসিক্যালি এইটা বাইরেটাতে যেটা কয়েলটা আছে সেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এখানে একটাই ব্যাপার, যেখানে আর্মেচার ওয়াইন্ডিংটা 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, আমি পরে দেখাবো কেমন হয়। আর্মেচার ওয়াইন্ডিংটাই 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, সেটা হচ্ছে বাইরে স্টেটর যেটা ফিক্সড, সেখানে অনেকগুলো স্লট করা আছে, সেখানে আর্মেচার ওয়াইন্ডিং করা আছে। তাহলে মাঝেরটাই কি আছে, ঘুরছে যেটা, সেইটাকে বলছি রোটর, এবং সেটাতে কি আছে, ফিল্ড ওয়াইন্ডিং। ফিল্ড ওয়াইন্ডিংটাও আবার আগের ফিল্ডগুলোতে, পোলগুলোতে যেরকমভাবে ওয়াইন্ড ছিল ডিসি জেনারেটরে, এখানেও সেরকম থাকে। মানে কি, এখানেও এইরকমভাবে এইরকমভাবে ফিল্ড কয়েলগুলোতে এরকম করে করা থাকে। এখান থেকে তারটা বেরিয়ে এসে এটাই গেল, আবার এটা দিয়ে হলো, এটা থেকে আবার পরেরটাই গেল, এইভাবে এইভাবে গিয়ে আলটিমেটলি দুটো তার এখানে একটা বেরিয়েছে, আর এখান থেকে একটা বেরোলো, দিয়ে এটা এক্সটার্নালি আপাতত আমরা ধরছি একটা ব্যাটারির সাথে বা কোনো একটা ডিসি সোর্সের সাথে কানেক্টেড থাকে, এইরকম থাকে। তাহলে এইটাকে ইফেক্টিভলি আমরা যদি ছবি হিসেবে আঁকি, এটা বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা রোটরটাকে, এইটা হচ্ছে ফিল্ডটা, যেমন আমরা আগেও এঁকেছি। এইটা হচ্ছে ডিসি সাপ্লাইটা যেটা দেখালাম, ডিসি সাপ্লাই। এটা হচ্ছে ফিল্ড কয়েলটা, এই যে এখানে এই যে ফিল্ড পোলগুলোতে ফিল্ড তৈরি হবে। আর এই দিকটার জন্য বললাম কি, যে আর্মেচার কয়েলটা মানে যেটা স্টেটারে থাকে সেটা 3 ফেজ ওয়াইন্ডিং থাকে। 3 ফেজ ওয়াইন্ডিং থাকে মানে এইরকম স্টার কানেকশন থাকে। এইটা দেখো, একটু ভেবে দেখলে বোঝা যাবে যে এটা বেসিক্যালি একটা স্টার কানেকশন। স্টার আমরা অন্যরকম ভাবে এঁকে অভ্যস্ত, আমরা কিরকম ভাবে জেনারেলি একই স্টারটা এরকম ভাবে আঁকি, এই একটা ওয়াই কানেকশনও বলি আমরা, এইরকম করে আঁকতে অভ্যস্ত আমরা। কিন্তু একটু খেয়াল করে দেখলেই এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিল পাওয়া যাবে। আর তার থেকে তিনটে বেরিয়ে গেছে, তার থেকে তিনটে বেরিয়ে গেছে, আমরা স্টারটাকে একটু সহজভাবে এঁকে নিয়েছি, আর কিছুই না। তো এই পয়েন্টটাকে বলে নিউট্রাল পয়েন্ট, আর এগুলো তিনটে অ্যাকচুয়ালি ফেজ হয়। তো এইরকমভাবে এই যে স্লটগুলোতে যে তারগুলো ওয়াইন্ডিং করা থাকে আর্মেচারে, সেইগুলো এইরকম টাইপের কানেকশন করা থাকে, প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের একটা এন্ড একসাথে জয়েন করা থাকে, সেটা নিউট্রাল, আর তিনটে আলাদা আলাদা বার করা থাকে। তাহলে এইটা থেকে কি হয়, ডাইরেক্টলি আমাদের 3 ফেজ সাপ্লাইটা বেরিয়ে যাচ্ছে, মানে এই স্লট থেকে একেবারে বাইরে আউটপুট চলে যাচ্ছে 3 ফেজ, এই স্লট থেকে তিনটে, আর বাই বি, আর কি করা হয়, নিউট্রাল যেটা হয় এরকম, এই নিউট্রালটাকে কি করা থাকে, এই নিউট্রালটাকে গ্রাউন্ডেড করা থাকে, গ্রাউন্ডেড এইভাবে করা থাকে। এটার পিছনে স্পেশালি কারণ আছে নিউট্রালটা গ্রাউন্ডেড করা, সেটাতে যেটা হয়, সেখানে অ্যাকচুয়ালি রিলে লাগানো যায়, আর্থ ফল্ট রিলে বা গ্রাউন্ড, হাই গ্রাউন্ড কারেন্ট হলে সেগুলো ডিটেকশনের জন্য রিলে ইউজ করার সুবিধা হয়, এটাতে রিলে ইউজ করা যায়, সেই জন্য এটা লাগানো থাকে, গ্রাউন্ড করা থাকে। আর বাকি তিনটে আমরা একদম আউটপুট হিসেবে সাপ্লাই, যেখানে 3 ফেজ সাপ্লাই পেয়ে যাচ্ছি সেখানে যাচ্ছে, এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই, মানে 3 ফেজ আউটপুট পেয়ে গেলাম এখান থেকে। এটা দিচ্ছি না কিন্তু, এটা আউটপুট। তাহলে এখানে ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্যাপটা, এটা দিয়ে এই পোলটাকে ঘোরানো হচ্ছে। এবার এখানে বলি যে আমরা ডিসি জেনারেটরের ক্ষেত্রে বাইরে পোলগুলো রেখেছিলাম, আর ভেতরে আমরা আর্মেচার ওয়াইন্ডিংটাকে ভেতরে দিয়েছিলাম, মানে মাঝে ঘুরছিল আর্মেচারটা। এখানে উল্টোটা করা হলো। তো এটা পার্টিকুলারলি এইটা করে কি লাভ হলো বা এরকমটা করা হলো কেন, এইটার কয়েকটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ আছে এরকম করার। আলটিমেটলি আমরা আগেও বলেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে কোনোভাবেই হতে পারে, আইদার আমার
মানে একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ বা ফ্লাক্স কাট হতে হবে। সেটা দুরকমভাবেই হতে পারে। যদি আমার ম্যাগনেটিক ফিল্ডটা ফিক্সড থাকে, কন্ডাক্টরটাকে মুভ করি তাহলেও হবে, অথবা ফিল্ডটাকে এক জায়গায় রাখলাম আর এই কন্ডাক্টরটাকে এক জায়গায় রাখলাম আর ফিল্ডটাকে যদি নড়াচড়া করি, মুভমেন্ট করাই, তাহলেও ফ্লাক্স কাট হবে। এখানে দ্বিতীয়টা করা হচ্ছে। এখানে কন্ডাক্টরগুলো ফিক্সড, আর্মেচারটা ফিক্সড, কিন্তু ভেতরে ফিল্ডটা ঘুরছে। ফিল্ডটা ঘুরলেও ফ্লাক্স কাট ঘুরবে। মানে এখানে যদি ধরি এটা এন পোল হয়েছে, তার মানে এটা তাহলে এস পোল হবে। এমনভাবে আমরা ডিসি ওয়াইন্ডিংটা করব। আবার এটা এন পোল হবে, এটা এস পোল হবে। আর এই ডিসি ওয়াইন্ডিং করার ব্যাপারটা আমরা একটা অলরেডি পোল ফরমেশনের ভিডিওতে দেখিয়েছি, যে কোন দিকের থেকে কোন দিকে কারেন্ট গেলে কি পোল তৈরি হয়। এটা আমরা অলরেডি দেখেছি। যাই হোক, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এইভাবে ব্যাপারটা কাজ করে। এবার অ্যাডভান্টেজগুলো একটু ছোট্ট করে বলে দিই। আমি অনেক অ্যাডভান্টেজ আছে, আমি বেসিক্যালি ইম্পর্ট্যান্ট দুটো অ্যাডভান্টেজ বলার চেষ্টা করছি। এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি রোটরটায় এই যে ভেতরেরটা যেটা আছে সেইটাতে আমরা কি দিয়েছি, ডিসি কারেন্টটা দিয়েছি, মানে যেটা ফিল্ড তৈরি করছে, এটাকে ডিসি এক্সাইটারও বলে। ডিসি এক্সাইটেশন, এক্সাইটেশন বা ফিল্ড এক্সাইটেশন, ডিসি এক্সাইটেশন বা ফিল্ড ডিসি এক্সাইটেশন যাই বলি আমরা। তো এইটা কি হয়, খুবই অল্প ফিল্ড তৈরির জন্য খুব অল্প কারেন্ট লাগে। তাহলে লো ভোল্টেজ লো কারেন্ট, লো ভোল্টেজ লো কারেন্ট হয় এটা। এবং এইটা কি হয়, এইটা যেহেতু ঘুরবে, তাহলে আমাদেরকে আমরা ডিসি জেনারেটরে যেরকম কম্যুটেটর ইউজ করতাম, এখানেও সেরকম কিছুটা ইউজ করতে হবে। তো এখানেও সেটা ইউজ করা হয়। সেইগুলোকে এখানে আমরা কি বলি, এখানে বলি স্লিপ রিংস। স্লিপ রিংস। তাহলে এখানে কটা স্লিপ রিং ব্যবহার করতে হবে, যদি আমরা ভেতরে ডিসি হয় তাহলে দুটো স্লিপ রিং লাগবে, 2 নাম্বারস। দুটো স্লিপ রিং লাগবে, পজিটিভ আর নেগেটিভ দুটোর জন্য। কারণ কারেন্টটা ওই যে স্লিপ রিং এর সাথে কার্বন ব্রাশ লাগাতে হবে। এই পুরো অ্যারেঞ্জমেন্টটা কটা লাগবে, দুটো, এবং সেটা লো ভোল্টেজের জন্য হবে। তাহলে এইটা একটা সুবিধা। এটা যদি উল্টোটা করতে যেতাম, আমি আর্মেচারটাকে ভেতরে করতাম, তাহলে ওটা 3 ফেজ সাপ্লাই দরকার, তাহলে আমার 3টে তার বেরোতো। তাহলে 3টে তারের জন্য আমার 3খানা স্লিপ রিং লাগতো। এবং যে ভোল্টেজটা বেরোতো, আমি বলেছি যে 11 kV হয়, তাহলে 11,000 ভোল্টের জন্যে যখন এই স্লিপ রিংগুলোতে ব্রাশের সাথে ঘষা খাবে, তখন সেখানে যে স্পার্কিং হওয়ার সম্ভাবনা যে অনেক বেড়ে যাবে, এবং সেটার জন্য মেকানিক্যাল রোবাস্টনেস কমে যাবে, ফায়ারিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার ফলে আমার এটাতে কিন্তু সেই সমস্যাটা নেই। তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা হবে কি, ইনসুলেশন। ইনসুলেশন, ইনসুলেশন এই যে আমার 11 কেভির জন্য যে ইনসুলেশন লাগবে সেটা অনেক বেশি। সেই ইনসুলেশনটা একটা ফিক্সড, স্টেটারটা ফিক্সড, সেখানে দেওয়াটা অনেক সহজ। যদি রোটেটিং পার্টে এই হাই ইনসুলেশন দিতে হতো, যেটা স্লিপ রিংয়ের থ্রু দিয়ে ব্রাশের থ্রু দিয়ে যাবে, তাহলে সেটা অনেক বেশি প্রবলেমেটিক হতো। তাহলে ডিজাইনটা অনেক সুবিধা হয়েছে এটার ফলে। মেশিনটা ডিজাইন করার সুবিধার জন্যই বেসিক্যালি কি করা হয়, এই ভেতরে ফিল্ডটাকে আর বাইরে আর্মেচারটাকে রাখা হয়। এবং এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, যে জেনারেলি মানে 5 kV এর উপরে সমস্ত, 5 kV এর উপরে মানে গ্রেটার দেন 5 kV, এখানে গ্রেটার দেন 5 kV, মানে মোর দেন 5 kV রেটিংয়ের বা ক্যাপাসিটির সমস্ত অল্টারনেটর, all alternator uses যেটা করেছি, মানে স্টেশনারি আর্মেচার, স্টেশনারি আর্মেচার অ্যান্ড রোটেটিং ফিল্ড, এই ব্যাপারটা করে। কারণ যত বেশি রেটিং বেড়ে যাবে, তত বেশি ওই প্রবলেমগুলো এমিনেন্ট হয়ে যাবে, মানে স্পার্কিং হয়ে যাওয়া বা ইনসুলেশনের প্রবলেম, এইগুলো বেড়ে যাবে। ফলে এটা করা হয়। ওকে, তাহলে এইটা গেল বেসিক ব্যাপারটা। এবার এইটাকে কি হয়, এই অল্টারনেটরগুলোকে, রোটরটা দুটো রকমের রোটর হয়, এই তার ফলে অল্টারনেটরকে দুটো ভাগে ভাগ করা হয়। তো টাইপ অফ রোটরের উপর ডিপেন্ড করে অল্টারনেটরকে, মানে রোটরটা দু রকম হয় বলে আলটিমেটলি আমরা অল্টারনেটরটাকেও দুটো ভাগ করে ফেলি। মানে হচ্ছে ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন অফ দ্য রোটর, ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন অফ দ্য রোটর, ডিপেন্ডিং অন দ্য কনস্ট্রাকশন অফ রোটর, দুটো রকমের হয়। কি কি হয়, একটাকে আমরা বলি স্যালিয়েন্ট পোল টাইপ, একটাকে বলছি স্যালিয়েন্ট, SALIENT, স্যালিয়েন্ট পোল টাইপ। এই স্যালিয়েন্ট কথাটার একটা মানে হচ্ছে প্রজেকশন,
বা প্রজেক্টেড পোল টাইপ বা স্যালিয়েন্ট পোল টাইপ রোটর একটা হয়, আর আরেকটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল টাইপ। এবার প্রথমে আসে স্যালিয়েন্ট পোল টাইপটা কি। এই যে আমরা যে ছবিটা এঁকেছি এইটাকেই বলা যায় স্যালিয়েন্ট পোল টাইপ। স্যালিয়েন্ট পোল টাইপ মানে হচ্ছে এখানে কি হচ্ছে, এই যে পোলগুলো কিন্তু কি হচ্ছে, এই যে রোটরটা গোলটা তার থেকে কিন্তু এরকম ভাবে কি হচ্ছে, প্রজেক্টেড আউট, মানে বাইরের দিকে বেরিয়ে আছে, এইরকম ভাবে বাইরে বেরিয়ে আছে। এই রকমের যদি রোটরটা করা হয় ডিজাইনটা, তখন সেটাকে আমরা কি বলবো, এই ডিজাইনটাকে বলবো পার্টিকুলারলি যে এটা স্যালিয়েন্ট পোল টাইপের অল্টারনেটর, মানে এর ক্ষেত্রে এই রোটরটা স্যালিয়েন্ট পোল টাইপ। এবার এটাতে বাকি ব্যাপারটা তো আমরা বলেইছি, ওয়ার্কিং সব সেম। এটাতে এবার কি হলো সুবিধা অসুবিধা, স্যালিয়েন্ট পোল টাইপে যেটা হয়ে গেল, স্যালিয়েন্ট পোল টাইপটা জেনারেলি কি করা হয়, খুব আস্তে ঘোরে। স্যালিয়েন্ট পোল টাইপটা হচ্ছে লো স্পিড, যেগুলো লো অর স্পিড অর মিডিয়াম স্পিড, লো অর মিডিয়াম স্পিড যেখানে হয়, মিডিয়াম স্পিড এইসব জায়গায় যেখানে মানে যেটা ঘোরাচ্ছে প্রাইম মুভারটা বা টারবাইনটা, সেটার স্পিডটা লো অথবা মিডিয়াম। মানে লো অথবা মিডিয়াম বলতে রেঞ্জটাও বলে দিই, 120 RPM থেকে 400 RPM, এইরকম স্পিডে যখন হয় সেই সব ক্ষেত্রে আমরা কি করি, এই স্যালিয়েন্ট পোল টাইপটাকে ইউজ করি। এইরকম কোথায় হয়, এইরকম জেনারেলি আমাদের ডিজেল ইঞ্জিন যেখানে ঘোরানো হয়, মানে এখানে যদি ইয়েটা ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে, ডিজেল ইঞ্জিন দিয়ে প্রাইম মুভারটাকে ঘোরানো হচ্ছে, তখন সেটাতে কি হবে, স্পিডটা খুব বেশি হয় না, এইরকম কম স্পিডে হয়, সেখানে আমরা এই ধরনের অল্টারনেটর ইউজ হয়। আরেকটা কি হবে, ওয়াটার টারবাইনেও কিন্তু স্পিড খুব বেশি হয় না। তাহলে ওয়াটার টারবাইন ড্রিভেন প্রাইম মুভার, সেই ক্ষেত্রেও স্পিডটা কম হয়, সেই ক্ষেত্রেও আমরা এই ধরনেরটা ইউজ করব। এবার এইখানে একটা ব্যাপার বলার আছে, সেইটা হচ্ছে যে এই যখন এইরকম সিচুয়েশন হবে, তখন আমরা কি করব, এই স্যালিয়েন্ট টাইপটা ইউজ করব। এবং তাতে কি সুবিধা হয়, তাতে একটা সুবিধা আছে যে স্যালিয়েন্ট পোল টাইপকে খুব হাই স্পিডে ঘোরানো যায় না। কেন কি, এটাতে মেন দুটোই প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে যেরকম এরকম খাঁজ পুরো বেরিয়ে আছে একটা পার্ট, এরকম বেরিয়ে থাকলে কি হবে, এটা যদি খুব জোরে ঘুরতে যায়, এখানে এয়ারের সাথে যে ফ্রিকশন হবে এই প্রজেক্টেড পার্টগুলো, সেইগুলো প্রচণ্ড অনেক বেশি হবে, ফলে অনেকটা লস যাবে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে এইটাকে তো একটা সিলিন্ড্রিক্যাল বডির ওপরে, ড্রামের ওপরে পোলগুলো লাগানো আছে, ফলে এটা যদি প্রচণ্ড বেশি জোরে ঘুরতে থাকে, তাহলে এই পোলটার মানে যে অ্যামাউন্ট অফ মেকানিক্যাল স্ট্রেস এটার উপর পড়বে সেটা উইথস্ট্যান্ড করতে পারবে না, ফলে মেকানিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা। সেই জন্য এটা লো আর মিডিয়াম স্পিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার কি হয়, লো আর মিডিয়াম স্পিডে এই রোটরটা কিন্তু ডায়ামিটারটা অনেক বড় হয়, কারণ সেই ক্ষেত্রে নাম্বার অফ পোলস অনেক বেশি রাখতে হয়। কেন নাম্বার অফ পোলস বেশি রাখতে হয় সেইটা আমি বলবো। এবার তার আগে তাহলে এবার একটু নন স্যালিয়েন্ট পোল টাইপটা একটু দেখিয়ে দিই। নন স্যালিয়েন্ট পোল টাইপের কি হয়, আমি এখানে ছবিটা এঁকে রেখেছি। নন স্যালিয়েন্ট পোল টাইপে কি হয়, এখানে কোনো পোলগুলো প্রজেক্টেড আউট হয়ে থাকে না, এখানে এই পোলগুলোও কিন্তু পুরো স্মুথ, একদম এর ভেতরেই আছে, এটা কিন্তু উপরে বেরিয়ে নেই। তাহলে কি হলো এখানে, এই যে এবার পোলগুলোতে কি আছে, এইরকম যে ভেতর দিকে এরকম স্লট করা আছে এখানে, এইগুলো হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংগুলো। এই যে প্লাস আর মাইনাস কেন দিয়ে রেখেছি, মানে এই প্লাস মানে এখান দিয়ে কারেন্টটা ঢুকছে, মানে এই যে ফিল্ড কয়েলের এরকমভাবে ওয়াইন্ডিংটা আছে, তো এই প্লাস দিয়ে কারেন্টটা ঢুকেছে, এই দিক দিয়ে তারটা এরকমভাবে আছে, তারটা এই দিকে ঢুকেছে কারেন্টটা, আর এই দিক দিয়ে বেরিয়েছে, আবার তলা থেকে এইখান থেকে বেরিয়ে আসছে, এখান থেকে বেরিয়ে আসছে, এইদিকে ঢুকেছে, মানে এরকমভাবে কয়েলটা আছে, সেইটা বোঝানোর জন্য এই প্লাস। এইটা আমরা যখন কর্সক্রু রুল আর পোল ফরমেশন দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই যে কারেন্টটা ওপর থেকে ভেতরের দিকে ঢুকছে, সেইটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যখন কারেন্টটা বেরোচ্ছে উপর দিকে, তখন সেটাকে বেরিয়ে আসছে পেপার থেকে, তখন আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। তো সেই রিপ্রেজেন্টেশনটা এখানে কিন্তু আমরা করেছি প্লাস আর ডট দিয়ে। তো এখানে এইরকমভাবে পোলগুলোর জন্য দেখানো আছে, এই দুটো স্লট দেখানো যাচ্ছে এইটার উপর, আবার এই পরের দুটো এইটার জন্য। তাহলে এইভাবে নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, এইভাবে পোলগুলো তৈরি হয়েছে। আর এই যে এটা দেখিয়েছি, এগুলো হচ্ছে স্লিপ রিংগুলো, মানে ওখানে কমিউটেটর থেকে ডিসি জেনারেটরে, এখানে থাকে স্লিপ রিং। তো এই স্লিপ রিংয়ের এইগুলো হচ্ছে কার্বন ব্রাশগুলো, যে ব্রাশগুলো থাকে স্লিপ রিংয়ের সাথে। তো সেইটা এখানে প্রজেক্টেড ভিউতে দেখানো হয়েছে।
তাহলে এই টাইপের ক্ষেত্রে কি হয়, এই টাইপের ক্ষেত্রে এটা অনেক হাই স্পিডে ঘুরতে পারে, কারণ এখানে কোনো প্রজেক্টেড পার্ট নেই, তার ফলে এটাতে ফ্রিকশন ওয়াইন্ডেজ লসের ব্যাপার নেই, ফলে এটা ভেরি হাই স্পিডে ঘুরতে পারে। এবার এইটা হাই স্পিডে কখন ঘুরে, যেগুলো টার্বো অল্টারনেটর আমরা বলি অ্যাকচুয়ালি এগুলোকে টার্বো অল্টারনেটর। টার্বো অল্টারনেটর যেরকম কোথায় হয়, যেগুলো হচ্ছে স্টিম টারবাইন বা গ্যাস টারবাইনের ক্ষেত্রে হয়, স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, এইসব ক্ষেত্রে কি হয়, খুব হাই স্পিডে এটা ঘুরে। হাই স্পিডে ঘুরে বলে ঘোরানো যায় বলে এখান থেকে এই ধরনের অল্টারনেটর ইউজ করা হয়, নন স্যালিয়েন্ট পোল টাইপ, তাহলে হাই স্পিডে ঘুরলে কোনো অসুবিধা হয় না। এবার আমি একটা ছোট্ট ব্যাপার ডেরিভেশনে আসবো, যাতে একটা জিনিস আমরা বুঝতে পারি যে কেন আমি যে বলেছিলাম যে নন স্যালিয়েন্ট টাইপের ক্ষেত্রে অনেক বেশি, এই যে এটার ক্ষেত্রে বলেছিলাম যে অনেক বেশি সংখ্যক পোল হতে পারে, ডায়ামিটারটা অনেক বেশি হয় রোটরের, আর ওটার ক্ষেত্রে ছোট হয়, সেইটার ব্যাপারটাই আসবো আমি। সেটার জন্য একটা আমরা জিনিস একটু দেখে নেবো যে ফ্রিকোয়েন্সিটা কী করে আমরা বার করতে পারি, যে একটা অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি কী করে বার করা হয়, কত হবে কারেন্টের। এবার সেইটার একটা ফর্মুলাটা, অ্যাকচুয়ালি আমি প্রথম ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকাল টু PN/120। এটা একদমই মনে রাখতে হবে অল্টারনেটরের ক্ষেত্রে, এবং পরবর্তীকালে দেখবো আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরেও লাগে। এবার আমি বলে দিচ্ছি এই ফর্মুলাটা কীভাবে মানে ডেরিভেশনটা আমি ছোট্ট করে বলে দিই, খুব সহজ। আমরা দেখতে পাচ্ছি কি যে এই যদি একটু এখানটা আমরা দেখি, তাহলে কি হচ্ছে, এইগুলো একটা নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, আর এখানে কি হচ্ছে বিভিন্ন কয়েলগুলো আছে। এবার কোন কয়েল মানে কি, এটা কন্ডাক্টর, আর্মেচার কন্ডাক্টর। এবার আমরা কি জানি, একটা আর্মেচার কন্ডাক্টরের ভেতর দিয়ে সাপোজ ধরে নিচ্ছি যে ওর তলা দিয়ে যখন নর্থ পোলটা যাচ্ছে তখন ওখানে একটা পজিটিভ ভোল্টেজ তৈরি হলো, তাহলে কি হবে, যখন সাউথ পোলটা যাবে তখন আবার নেগেটিভ ভোল্টেজ তৈরি হবে, আবার নর্থ পোলটা যখন পৌঁছাবে আবার পজিটিভ, আবার সাউথ পোল যাবে আবার নেগেটিভ। তাহলে আমি যদি এবার এখানে একটা ছবি আঁকি, আমি ধরে নিচ্ছি ব্যাপারটা এরকম হচ্ছে যে যখন উপর দিকটা যাচ্ছে, নর্থ পোলের দিকটা যাচ্ছে, তখন এরকম পজিটিভটা তৈরি হবে, আবার যখন সাউথ পোলটা ওর তলা দিয়ে যাবে তখন এইরকম পোর্শনটা তৈরি হবে। তাহলে এই গোটাটাকে আমরা কি বলি, একটা সাইকেল বলি। তাহলে এই একটা সাইকেল তৈরি হওয়ার জন্যে কি করতে হচ্ছে, ওই কন্ডাক্টরটার তলা দিয়ে একটা নর্থ পোল একটা সাউথ পোল, মানে দুটো পোল পেরোতে হচ্ছে, মানে এ পেয়ার অফ পোল পেরোতে হচ্ছে। তাহলে যদি আমি ধরে নিই যে অল্টারনেটরটায় নাম্বার অফ পোল হচ্ছে পি, পি হচ্ছে নাম্বার অফ পোলস, তার মানে কি গোটাটা এক পাক যদি ঘোরে তাহলে পি সংখ্যক পোল পোল ওর তলা দিয়ে যাবে, কন্ডাক্টরটার তলা দিয়ে যাবে। তাহলে পি সংখ্যক পোল যদি যায় তাহলে কতগুলো সাইকেল এরকম তৈরি হবে, তাহলে নাম্বার অফ সাইকেল কটা হয়ে যাবে, তার অর্ধেক P/2, কারণ দুটো পোল মিলিয়ে একটা সাইকেল তৈরি হয়। তাহলে এক পাকে ইন 1 রিভলিউশন, এক পাকে কটা সাইকেল তৈরি হবে, P/2টা। এবার এক সেকেন্ডে কটা পাক যায়, স্পিড বলা আছে, স্পিড হচ্ছে nRPM। nRPM স্পিড মানে 60 সেকেন্ডে n বার ঘুরে nRPM, তাহলে এক সেকেন্ডে কবার ঘুরবে, n/60। তাহলে এক পাক ঘুরলে কটা সাইকেল তৈরি হয়, P/2টা সাইকেল তৈরি হয়, আর এক সেকেন্ডে n/60 বার ঘুরে। তাহলে এক সেকেন্ডে কটা সাইকেল তৈরি হয়, এক সেকেন্ডে নাম্বার অফ সাইকেল ইন 1 সেকেন্ড কটা হবে, n/60 ইন্টু P/2, তাহলে হয়ে গেল Pn/120। আর এই নাম্বার অফ সাইকেল ইন 1 সেকেন্ড এইটাকে কি বলে, সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ডকেই তো ফ্রিকোয়েন্সি বলে, হার্টজ। তাহলে এফ ইজ ইকাল টু Pn/120। তাহলে এইটা বেসিক্যালি ফর্মুলা। এবার এখানে যদি এই ফর্মুলাটা আমরা দেখে নিই, এবার আমরা একটা জিনিস এখান থেকে ডিরাইভ করতে পারবো, সেটা কি, আমরা জানি আমাদের যে সাপ্লাই কারেন্ট আমরা যেটা আউটপুটে পাচ্ছি, আমরা কত ফ্রিকোয়েন্সি চাই, আমরা ইউজ করি ইন্ডিয়াতে 50 হার্টজ, তাহলে এফ এর ভ্যালু আমরা চাই 50। তাহলে এবার যদি আমরা একটু এইটাকে একটু ঘুরিয়ে দেখে নিই যে পি এর সব থেকে কম ভ্যালু কত হতে পারে, আমরা জানি যে সবসময় পোল জোড়ায় জোড়ায় হয়, তাহলে পি এর সব থেকে কম ভ্যালু হতে পারে, দুটো পোলের মেশিন হতে পারে 2। সেই ক্ষেত্রে তাহলে এনটা কত হয় একবার দেখি আমরা, এন ইজিক্যাল টু কী হবে, 120f/p। তাহলে বসায় যদি 120 × 50/2, তাহলে পাই আমরা 3000। তাহলে সব থেকে হায়েস্ট স্পিড যেটা হতে পারে, হায়েস্ট পসিবল স্পিড, সেটা হচ্ছে 3000 RPM।
3000 আরপিএম এর থেকে বেশি স্পিড কিন্তু হবে না, তাহলে আমাদের 50 হার্জ করতে পারবো না, কারণ আর আমাদের অপশন নেই, সব থেকে কম পোল চলে গেছি। তাহলে যত স্পিড বাড়ছে, আমরা এবার যদি দেখে নিই, যদি নাম্বার অফ পোল 4টে করে দিই, তাহলে 50 হার্জ পেতে গেলে আমাদের স্পিড লাগবে হচ্ছে 1500 আরপিএম। তাহলে কি বুঝতে পারছি, আমরা যদি স্পিড বাড়াই, যত বাড়াবো নাম্বার অফ পোল কমাতে হবে। তো সেই জন্যে নন স্যালিয়েন পোল টাইপগুলো অনেক হাই স্পিডে ঘুরতে পারে, যেহেতু ওদের কোনো খোঁচা নেই, উপরে বেরিয়ে থাকে না, প্রজেক্টেড পার্ট নেই, সেই জন্য সেগুলো হাই স্পিডে ঘোরে 3000 1500 আরপিএম। সেই জন্য ওগুলোতে কম পোল লাগে। কম পোল লাগলে ডায়ামিটারটা কম লাগবে, কারণ নাম্বার অফ পোল কম বানাতে হবে, মাত্র 2টো পোল বানাতে হবে বা 4টে পোল বানাতে হবে, তাহলে ডায়ামিটারটা কম হয়, সরু হয় এবং লম্বা হয়, অনেক হাই স্পিডে ঘোরে। আর যখনই আমাদের স্যালিয়েন পোল টাইপ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, তখন না স্পিডটা অনেক কম, স্পিড কত বলেছিলাম 400 আরপিএম অবধি। তাহলে 400 আরপিএম যদি স্পিড হয়ে যায়, 50 হার্জ ফ্রিকোয়েন্সি দরকার হয়, তাহলে নাম্বার অফ পোল কত লেগে যাবে, আমরা এই ফর্মুলাতেই দেখতে পারবো 120 F/n, তাহলে কত হয়ে যাবে নাম্বার অফ পোল, তাহলে 120 ইন্টু 50 বাই আমরা n বলছি 400 আরপিএম, তাহলে গেল 4 3 12, 3 5 15, 15 মানে আমরা অ্যাটলিস্ট 16টা পোল লাগবে। তাহলে আমাদের 16টা পোলের বানাতে হবে। তাহলে 16টা পোল লাগানোর জন্য কি করতে হবে, তাহলে অনেক বড় ডায়ামিটার নিতে হবে, কারণ 16টা পোলের জন্য অনেকটা জায়গা লাগবে, এবং অনেক বড় ডায়ামিটার নিলে এটাকে অনেক লম্বা করা যাবে না, ছোট করতে হবে, লম্বাই ছোট হবে, কিন্তু ব্যাসটা ডায়ামিটারটা অনেক বড় হবে। তাহলে সেই জন্য স্যালিয়েন্ট পোল টাইপ খুব আস্তে ঘোরে এবং তাতে নাম্বার অফ পোলস অনেক বেশি হয়। আবার নন স্যালিয়েন্ট পোল অনেক জোরে ঘোরে, হাই স্পিডে ঘোরে, কিন্তু তার ক্ষেত্রে নাম্বার অফ পোলস অনেক কম হয়, এবং তবেই গিয়ে আমরা 50 হার্জের ফ্রিকোয়েন্সিতে আউটপুট কারেন্টটা পাই। এটা গেল পুরো ব্যাপারটা। আর এটা অলরেডি তো বলে দিয়েছি, এটাতে কি হয়, এই ভোল্টেজটা আমাদের কি হয়, এটা স্টার কানেকশানে কেন করা হয় সেইটা বলে দিই। বাকি সবই তো বললাম, আর্মেচারটাই তো 3 ফেজটাকে মেবি ডেল্টাতেও করা যেতে পারতো, কিন্তু ডেল্টায় না করে স্টারে কেন করা হয়, তার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা কি জানি, স্টারের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের সম্পর্কটা কি, ভি ফেজ ইজ বেসিক্যালি VL/√3, এইটা হয়। তাহলে আমার এখানে যে ভোল্টেজগুলো পাই সেগুলো ফেজ ভোল্টেজ, যে ইনডিউসড ভোল্টেজটা সেটা ফেজ ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজটা প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস, এই আর্মেচার লাইন কন্ডাক্টর টার্নস। তাহলে কি হচ্ছে, যে আমরা একই অ্যামাউন্টের লাইন ভোল্টেজ পাওয়ার জন্যে যদি আমরা এই স্টার কানেকশন দিই, তাহলে 1/√3 টাইমস কম নাম্বার অফ টার্নস লাগবে, যেহেতু ভোল্টেজটা ফেজ ভোল্টেজটা প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস হয়। তাহলে এখানে কম কয়েল লাগবে, কম তার লাগবে একই লাইন ভোল্টেজ পাওয়ার জন্য, সেই কারণে এটা স্টারে কানেক্টেড করা হয়। আর নিউট্রালটাকে গ্রাউন্ড করা হয়, সেটা রিলে দিয়ে আমরা আর্থ ফল্ট হয়ে গেলে বা আনব্যালেন্স লোড হয়ে গেলে সেটা ডিটেক্ট করতে পারি। সেই জন্য এইটা ডেল্টা করলে আবার নিউট্রালটাও পাওয়া যাবে না, তো সেই কারণে এইভাবে কানেকশনটা করা হয়। সো এটা মোটামুটি বেসিক ব্যাপারটা হলো। থ্যাংক ইউ।